ভাই সাহেব এই খাইবেন টেবিল নাস্তা দিছি আমরা আবার বাইরে অন্য লাগবো মেলা কাম অবশ্যই ভাই সাহেব কি আর নিয়ে আসলেন কই না গো কেন না এমনি কইলাম আইন যে নাস্তা খাইয়া লইন আমরা এত সময় নাই আইন যে তাড়াতাড়ি আইন খাচ্ছ না কেন এতো খাচ্ছি কখন যাবে তুমি এই তো দেখি যাও আমরা কিন্তু এখনই যাব যাও তোমরা বের হবার পর পর আমিও বের হব পয়সা আপনি কি আমরা লোকে যাই ভাই না আমরা কই শরীরের প্রতি যত্ন নিও তুমি কেমন আছো বাবা আমি তো ভালোই আছি তোর মার অবস্থা কাহিল দাঁতে ব্যথা এখনো এখনো কবে এসে শুনে গেলাম মার দাঁতে ব্যথা এখনো সরেনি আগেরটা ভালো হয়েছে এখন আরেকটা শুরু হয়েছে এটা নাকি ওটা ছোট ভাই সারা জীবন অনেক যন্ত্রণা করেছে আমাকে এখন তার ফল পাচ্ছে আল্লাহ কাউকে ছাড়ে না বাবা এসব কি বলো তুমি যা বলি সত্য বলি তোদের ব্যাপারটা কি বলতো একেবারে কাঁথা বালিশ নিয়ে চলে এসেছিস ঝগড়া করেছিস নাকি না বাবা কোনো ঝগড়া টগড়া হয়নি আমরা তোমাদের সাথে কয়েকটা দিন থাকবো আমি কিছুদিন নিজের মতো করে থাকতে চাই সে কি কথা এটাই সত্যি কথা তো জামানা একা থাকবে নাকি থাকবে 2-4 দিন একা থাকবে কি সমস্যা খাবে কি আশ্চর্য বিয়ের আগেও যখন একা থাকতো তখন খেতো না কিছু একটা ব্যবস্থা করবে তোদের ঝগড়াটা কি নিয়ে বলতো বাবা আমি তো তোমাকে বললাম একবার আমাদের কোনো ঝগড়া হয়নি যা ভিতরে যা মার সাথে কথা বল যা মা তুই কখন আসলি এই তো হ্যাঁ মা তুমি ডাক্তারের কাছে যাওনি কেন আর কে নিয়ে যাবে তোর বাবা তোমাকে নিবে না নুরুও ব্যস্ত আমি একা ডাক্তার কাছে যাবো নাকি সূর্য দরকার হলে যাবে না আমি এই করি আর কি তোর বাবা তো খুব খুশি আমার দাঁতে ব্যথা আমি নাকি সারা জীবন তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি এটা নাকি তার শাস্তি আমি যে কবে তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম আমি তো মনেই করতে পারছি না শোনো বয়স বেশি হলে বুড়ো হলে মানুষের মতিভ্রম হয় বাবারও তাই হয়েছে
যাই হোক, তুমি চিন্তা করো না, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। ব্যথা বেশি করছে? যেমন কখন আসবে? যেমন আসবে না, আমি কয়েকদিন একা একা তোমার কাছে থাকবো। কেন? এমনি মাঝে মাঝে আগের দিনের মতো থাকতে ইচ্ছে করে মা। আমি তো ভেবেছিলাম বাবুকে ওর বাবার ঘরে ফেলে এসে কয়েকদিন তোমাদের সাথে থাকবো। তোদের কি কোনো সমস্যা হয়েছে? সত্যি করে বলতো। আমাদের কোনো সমস্যা নেই। তুই সত্যি কথা বলছিস না? মা, আমি সত্যি কথাই বলছি, আমাদের কোনো সমস্যা নেই। শুধু শুধু কি? জামানকে আমার আর এখন সহ্য হচ্ছে না। দীর্ঘদিন একসাথে থাকলে বোধহয় মাঝে মাঝে এরকম একঘেয়ে লাগে। তুই পাগলের মতো কথা বলছিস কেন? একঘেয়ে লাগার কি আছে? তোর বাবা আর আমি যে এত বছর একসাথে আছি, আমাদের কি একঘেয়ে লাগছে? অবশ্যই লাগছে। একঘেয়ে লাগছে বলেই তো তোমার দাঁতে ব্যথা থেকে বাবা এত খুশি হচ্ছে। আরে ওর তো মাথা খারাপ, তাই এরকম বলে, কিন্তু মন থেকে তো আর বলে না। মা, আমি তো বাবারই মেয়ে, তাই না? আমার বাবার যদি মাথা খারাপ হতে পারে, তাহলে তো আমার মাথা খারাপ হতে পারে। যাই হোক, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি চিন্তা করবো না তো কে চিন্তা করবে বল? মা, তোমারটা তুমি চিন্তা করো, আমারটা আমাকে চিন্তা করতে দাও। আমি কোন ঘরে থাকবো? তুই কি অনেকদিনের জন্য এসেছিস? চাই না। আমার জিনিসপত্র কোন ঘরে তুলবো সেটা বলো তোমার। আমি আমার আগের ঘরে থাকতে চাই। তো ওই ঘরে তো নুরু থাকে। নুরু থাকে, এখন থেকে থাকবে না। আশ্চর্য, ও তো হইচই করবে। তোমার কি ধারণা আমি হইচই করতে পারি না? আমি মেয়ে হয়েছি বলে কি আমি হইচই কম জানি? নাইলা, বলো। যেমন তো খুব ভালো একটা ছেলে, ওর সঙ্গে তুই কি নিয়ে লাগলি? এক কথা তোমাকে আর কতবার বলবো মা? সত্যি? সত্যি। দেখিস কিন্তু। দেখেছি। তোমার দাঁতা ব্যথা একটু কমেছে না মা? হ্যাঁ, জানতাম। মা, রান্না কি হয়েছে? জানি না। ঠিক আছে, সমস্যা নেই, তুমি রেস্ট নাও, আমি দেখছি। শুয়ে থাকো। আল্লাহ জানে কি সমস্যা নিয়ে এসেছে। ফিরুন মা, ফিরুন মা। যে সারাক্ষণ বাচ্চা কোলে নিয়ে রাখো কেন? নামে দাও। যা দাদু ভাই, কেউ ওদের ঝগড়াটা কি নিয়ে? কার? আরে নাইলার ঝগড়ার কথা বলছি। ঝগড়া হয়েছে না? ঝগড়া হয়নি মানে? বাইসব ঝগড়ার মানুষই না। বিনা ঝগড়ায় নাইলা জামানকে ফেলে একা চলে এলো? তাহলে মনে হয় নাইলা ঝগড়া করেছে। আমার ঝগড়া করছে না। এটা অবিশ্বাস্য ব্যাপার। যাই হোক, তুমি চা বানাতে পারো? জি পারি, আমার সাহেব সুনাম আছে। একবার আমি বাইসাবের বন্ধুরে। আমি তো তোমার কাছে চাইনি, ইতিহাস জানতে চাইনি। বেশি কথা বলবে না। যাও, আমার জন্য চা বানিয়ে আনো, দুধ কম চিনি কম। যাও। যে বিষয়টা কি? অতি রহস্যময়। কেউ ঝগড়ার কথা কিছু বলতেই চাচ্ছে না। বুড়িরা জানি কোথানকার। বুড়িরা কয় কি? হ্যাঁ, দুধ কম চিনি কম। দুধ কম চিনি কম দিয়ে চা বানাইলে চা হইব? চা বানাইয়া চা পাতাও কম দিয়াম, তবে জন্মের চা খাওয়াইয়া আমার লোকে খাইছিলামি। জন্মের চা খাওয়া
ভাই ভালো আছেন তো? আর থাকে রে ভাই, এই দেশে তো আর থাকা যাবে না, যা অবস্থা চারিদিকে যা হচ্ছে, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, খুন, রাজধানী, পত্রিকা তো পড়া যায় না। এদিকে বাসায় নেই কাজের লোক, বইয়ের দাঁতে ব্যথা। বলো দেখি কি অবস্থা? মেয়েটার জন্য কি সমস্যা, বাড়িতে চলে আসছে। আমার সাথে ঝগড়া টগড়া হয়েছে মনে হয় আর কি। হ্যাঁ ভাই ঠিক আছে, ওকে ভাই, জি সালাম। চলো চা ভালো হয়েছে। থ্যাংক ইউ চাচা। কি বললো তুমি? আমাকে চাচা ডাকো কেন? তাহলে কি ডাকবা? তুমি নাইলাকে কি ডাকো? আম্মা। আম্মা মানে? আম্মা মানে আম্মা যান। জামালকে কি ডাকো? ভাই সাহেব। আরে কি বলো তুমি? তোমার তো দেখতেছি পুরো মাথা নষ্ট। জি, এই কথাটা আপনি ঠিক ধরছেন। আমরা ফিরুল মরার পথে আমরা এই সমস্যাটা দেখা দিছে। কথা বেশি বলো। শোনো, আমার সামনে এইসব ভণ্ডামি করবে না, বুঝতে পেরেছো? জি, বুঝবার পারছি। যাও আর এক কাপ চা নিয়ে আসো। দুধ চিনি কম দিবা? এবার দুধ একটু দিও। জি চাচা যান। এটা দেখি মহাবাজি। মামা, তুমি আমাকে না বলে চলে এসেছ। আপু কেমন আছিস? আমি তো আছি ভালো, তুই কেমন আছিস? এই, তুই যে আমার টাকা নিয়ে গেলি শাড়ি দিবি, শাড়ি এনেছিস? আর বলো না আপা। মামা কই যাও? ওই জায়গা আমার টাকা মেরে দিয়েছে। আমি জান দিয়ে শাড়ি বেচলাম, তোর শাড়িটার জন্য টাকা দিলাম। আমাকে বললো দুপুরের পরে এসে নিয়ে যেও। তখনই বোঝা উচিত ছিল সামথিং রং। তুই বুঝতে পারিনি, যখন বুঝতে পেরেছি ইট ইজ টু লেট। মানে কি? আমার 1000 টাকা শেষ, জলে গেল? পাগল হয়েছিস? তোর টাকা না দিয়ে যাবে কোথায়? হ্যাঁ, বেটাকে কানে ধরে পুরো শহর চক্কর দেবো না? আর শোন, আমার টাকা হজম করে এমন কোন বেটা এখনো জন্মই নেয় নাই। আমার তো মনে হয় তুই মিথ্যে বলছিস, ফটকাবাজি করছিস। আমার সম্পর্কে তোর এই ধারণা অত্যন্ত নির্মম। নুরু, কঠিন কঠিন বাংলায় আমার সাথে কথা বলতে আসবি না। তোকে আমি খুব ভালো করে চিনি। তোর দুলাভাই নিতান্ত গরিব মানুষ, তোর খুব কষ্টের টাকা। বললাম তো, তুই তো টাকা পেয়ে যাবি। আমার টাকা হজম করে এমন কোন মানুষের কোনো পয়দাই হয় নাই। শুধু তুই তোর টাকা পাবি না, শাড়িও পাবি। শাড়িটা ফাও। এই হলো। বিশ্বাস করলি না? ঠিক আছে। মামা, মামাটা কোথায় রে? মামা আছি একটা মপ আছে, চালাক আমি বুঝি না। না, আমার ভাই যেমন হবে জীবনে ভাবিনি।
কি করিস? কি করে দেখতে পাচ্ছ না? সাজগোজ করে। আর তাও তো দেখতে পাচ্ছি। কি বাইরে কোথাও যাবি? কোথায়? ঠিক জানি না, বুঝতে পারছি না। তোর মানে কি? মানে ব্যাচেলর জীবনের মতো লাগছে মা। যেখানে ইচ্ছে সেখানে যেতে ইচ্ছে করছে, একা। ঠিক আছে, এখন আর খেতে আয়। মা শোনা, তুমি কাজ করো, তুমি আমার সাথে বেরো। তোমাকে নিয়ে যাই, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। আমি কোথাও যাবো না। কি আশ্চর্য, তুমি ডাক্তারের কাছে যাবে না? আমি যাবো না কোথাও, সবাই খেতে বসছে, এসে আয় খেতে আয়। মা শোনো, মানে একটু দেখো তো আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে, মানিয়েছে নাকি চেঞ্জ করে অন্য শাড়ি পরবো? তোর যেটা খুশি সেটা কর, এখন আয় খেতে আয় তো। চাচা, আপনার এক কাপ চা দিয়া? আমি তোমার কাছে চা চেয়েছি? না। তাহলে বেশি কথা বলো কেন? আর শোনো, এ আমাকে চাচা চাচা ডাকবে না। আমি তোমার কোন কালের চাচা না, বুঝতে পেরেছো? বিড়বিড় করে কি বললে? ও মায়া, আমি কুম্বালের কথা কইলাম, কথা তো কইলে না। এই চুপ করো, চুপ করো। একটা কিছু জিজ্ঞেস করলে দুনিয়ার কথা বলবো। এই যে নাও, তোমার ভালো চায়ের বকশিস। চাচা, কি রে, হাতে কি এসব? মাটি খান না বাবা, বাবুর জন্য এনেছি। আমার যা, ফ্রেশ হয়ে নে। আচ্ছা। মেয়েটার কি হলো? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট পড়ে গেল খাদের মধ্যে, দেখেছো? বাবা, বাবা, কোথায় ছিলে তুই? তোমাকে ভালো লাগে না। এই যে তোর এই রহস্য আমাদের কথা আমার একদম ভালো লাগে না। ভালো না লাগলে আর বলবো না। মা শোনো, তুমি কালকে পিঠা বানাবে। অনেকদিন তোমার হাতে পিঠা খাই না। তুমি রান্নাঘরে বসে বানাবে, আমি তোমার পাশে বসে দেখবো আর খাবো। আমি কিন্তু তোমাকে কোনো হেল্প করতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে, জামাইকে আসতে বলবো। কোথায় যাও? তোমার চাল ভিজাতে হবে না? আর ফিরুল মা, ফিরুল মা। আচ্ছা, ওকে। আরে তুই, কি ব্যাপার? তোকে দেখতে এলাম। খুব ব্যস্ত নাকি? অসম্ভব ব্যস্ত। বস বস বস। দেখছিস না, 3টা টেলিফোন সামনে সাজিয়ে বসে আছি। তুই কি এমনি এসেছিস নাকি কোনো কাজে? না না, এমনি কোনো প্ল্যান ছাড়া বের হয়েছি। রিক্সা নিয়ে মতিঝিলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আরে অরুণার অফিস তো এখানে। বাস রিক্সাওয়ালাকে বললাম ভাই থামেন, আমি নেমে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এই চেয়ারটাতে চুপচাপ করে বয়। আমি 10টা মিনিট টাইম নিলাম সমস্ত কাজ শেষ করার। এরপর তোকে নিয়ে লাঞ্চ বের হবো। পারবি না চুপচাপ 10 মিনিট বসে থাকতে গেলে? বোধহয় পারবো। ওকে। খুশি কেন? কারণ আমি কালকে চলে যাচ্ছি কোথায়? অন্য জায়গায়। নতুন কোনো শহর দেখার জন্য? ঠিক ধরেছ। আজব মানুষ। বলো।
আপনার সাথে আমার হয়তো বা দেখা নাও হতে পারে, আপনি আমার কাছে কিছু একটা চান। কি চাইবো? আমার তো কিছু নেই। যাও চান, কিছু একটা চান। যা চাইবো তাকে তুমি দিতে পারবে? পারা না পারাটা পরের কথা, আগে আপনি চান তো। আচ্ছা, চিঠি পাঠাতে চাই। কোথায়? আমার আমার ছোট্ট ভাইটার কাছে। আরে সেটা তো আপনি নিজেই পাঠাতে পারেন। এখন পারি না, অনেক আগে পাঠাতাম। মানে? আমার ভাই আমাকে কোনো চিঠি পাঠায় না। আমি অনেক পাঠিয়েছি, কোনো উত্তর পাইনি। আসলে আমি অনেক একা। যতটা মুখ দিয়ে বলছি তার 2400 টাকা। আর 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 আমার স্ত্রী মারা যায়নি, আমাকে ছেড়ে চলে গেছে। আসলে ওরা দুজনই আমার কাছে মৃত, আর থাকবেই বা কেন? আমার কি আছে? কি বা করি? দু কলম দেখি আমার নিজেরই চলবে। I'm sorry. চল। 10 মিনিটের কথা বলে 15 মিনিট সময় নিলি। 5 মিনিট পুষিয়ে দেবো। কোথায় যাবো আমরা? প্রথমে তোকে নিয়ে কোথাও নিরিবিলিতে দুপুরের খাবার খাবো, তারপর চুটিয়ে আড্ডা দেবো। আর অফিসে ফিরবো না, ছুটি নিয়েছি আড্ডা দেবার জন্য। তোর সাথে সিরিয়াস কথা আছে, তুই এখানে না আসলেও আমি তোর বাসায় যেতাম। মিথ্যে কথা বলিস কেন তুই? মিথ্যা? জাস্ট এ মিনিট। বিশেষ হয়েছে এবার? বুঝলি, আজকাল কেউ মুখের কথা বিশ্বাস করে না, সবাই ডকুমেন্টস চায়। কিছুদিন পর কি হবে জানিস? কথা বলতেই ভুলে যাবে, সবাই শুধু লেখা চালাচালি করবে। চল। কি খাবি বল? তুই যা খাবি আমিও তাই খাবো। আমি তো শুধু একবার দুপুরের থেকে বেশি আমি খাই না, যদি মোটা হয়ে যায়। এমনিতেই বিয়ে হচ্ছে না, তারপরে যদি মোটা হয়ে যায় তাহলে কি উপায় হবে বল? একবার শুধু বিয়ে হতে দে, তারপর দেখবি খাবো আর খাবো, খাবো আর বেলুনের মতো খুলবো। তখন অসুবিধা হবে না? আরে না, ছেলেরা বিয়ের আগে চায় পাতলামো, আর বিয়ের পর চায় স্বাস্থ্যবতী স্ত্রী। তুই কি খাবি বল? আমি স্যুপ খাবো। আরে না, তুই আজ ফুল কোর্স লাঞ্চ করবি, তোর সাথে অনেক কথা আছে। খাবো আর ধীরে ধীরে সব কথা বলবো। কি কথা রে? তোর স্বামীর বন্ধু ওই যে আলম সাহেব, ওনার খবর কি বলতো? কি খবর? কি খবর জানতে চাস? আমি তো ওনার ভাবভঙ্গি কিছুই বুঝতে পারছি না। মাঝখানে আমার সাথে 2-1 বার দেখা হলো, আমার বাসার অ্যাড্রেস নিল, ফোন নাম্বার নিল, তারপর তো আর কোনো খোঁজ খবর নেই। একদিন লজ্জার মাথা খেয়ে আমি ফোন করলাম, ফোন করে তো ধাক্কা খেলাম। কেন?
আরে উনি তো আমাকে চিনতেই পারলো না, আমাকে বললে কোন অরুণা? শেষে আমি বললাম নায়লার বান্ধবী। ও, তারপর চিনলেন? চিনলেন এবং অনেকক্ষণ ধরে গল্প করলেন। কি গল্প হলো? কি নিয়ে গল্প হলো সেটা বলার জন্যই তোকে এখানে দেখেছি। সমস্ত গল্প তোকে নিয়ে। নাহলে শুন, আমি কিন্তু ঘরবন্দি কোনো মেয়ে না, পুরুষের সাথে সমান তালে বাস করা একটা মেয়ে। রিসেপশনিস্টের কাজ করি, প্রতিদিন ধর আমাকে মিনিমাম 100টা পুরুষের সাথে চলাফেরা করতে হয়। বেজি যেমন সাপের হাঁচি চেনে, আমিও কিন্তু ওরকম পুরুষের হাঁচি চিনি। ওই লোকের সাথে তোর সম্পর্ক কোন পর্যায়ে? মানে? মানে হচ্ছে তোদের এই সম্পর্কটাকে তোরা কি হাত ধরাধরি, কথাবার্তা বলা এই স্তরে রেখেছিস, নাকি শরীরের স্তরে নামিয়ে ফেলেছিস? তুই অত্যন্ত আপত্তিজনক কথা বলছিস। আমি কোনো আপত্তিজনক কথা বলছি না, সরাসরি কথা বলছি। পর্দার আড়ালে কথা চালাচালি আমার একদম পছন্দ না। তুই যাসনি ভদ্রলোকের হোটেলে? হ্যাঁ, গিয়েছি। একজন সুপুরুষ লোক দামি একটা হোটেলে একা ঘর ভাড়া করে থাকে। একটা সুন্দরী তরুণী সেই ঘরে যে উপস্থিত হলো, মানুষটা দরজা বন্ধ করে দিল, তখন কি হয় বলতো? আমি কি জানি কি হয়? আমি খুব ভালো করে জানি কি হয়। দরজা বন্ধ করে দেয়া মাত্রই দুটা মানুষ সমস্ত পৃথিবী থেকে আলাদা হয়ে যায়। তারা হয়ে যায় পৃথিবীর একমাত্র মানব মানবী। আর কেউ নাই, আর কারো অস্তিত্ব নেই। শরীর তখন মনের ভাষা শুনতে চায় না, শরীর তখন তার নিজের ভাষায় কথা বলতে চায়। তুই নিজেকে দিয়ে সবাইকে বিচার করবি? হ্যাঁ, করব, কারণ আমি আলাদা কেউ না, আমি অন্য সবারই একটা অংশ। নাইলা, বল। তুই কি সাহসী মেয়ে? সাহসী মেয়ে হলে আমাকে কি করতে হবে? সাহসী মেয়ে হলে তোকে বাস্তবকে স্বীকার করতে হবে। নিজে চোখ বন্ধ করে থাকবি আর মনে করবি সমস্ত পৃথিবী চোখ বন্ধ করে আছে। তা তো হয় না। ওই লোক তোর সম্পর্কে কি ভাবছে না ভাবছে সেটা বাদ দে, তুই নিজে কি ভাবছিস? আমি কি ভাবছি সেটা জানার তোর কি দরকার? দরকার আছে। তুই তোর ব্যক্তিগত ঝামেলার মধ্যে আমাকে এনে ফেলেছিস। যাই হোক, লোকটাকে আমার ভালো লেগেছে। বিদেশে যারা থাকে তারা একটু চালবাজ ধরনের হয়, মানে দেশে এসে বড় বড় চাল দিতে চেষ্টা করে। এই লোকটা তেমন না। তুই কি করে বুঝলি? নাইলা, আমি খুব প্র্যাকটিক্যাল একটা মেয়ে। ভাববাচ্চেও চলি না, অনুমানের উপরেও চলি না। আমার যে চাচা নিউ জার্সিতে থাকেন, আমি ওনাকে টেলিফোন করে বলেছিলাম ভদ্রলোক সম্পর্কে খুব ভালো করে খোঁজ খবর নিতে। উনি খোঁজ খবর নিয়ে জানিয়েছেন। কি জানা গেল? জানা গেল যে ভদ্রলোক আমেরিকাতে যেয়ে শুরুতে একটা পেট্রোল পাম্পে চাকরি নেন, তারপর উনি ইউনিভার্সিটিতে ভর্তি হন লেখাপড়ার জন্য। অসাধারণ রেজাল্ট করেন। ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর উনি চাকরি পান ইউনিয়ন আর্কাইভে। ইউনিভার্সিটিতে কাজের উপর তার 3টা প্যাটেন্ট ছিল। সেই 3টা প্যাটেন্ট বিক্রি করে তিনি $2 মিলিয়ন কাছাকাছি পেয়ে যান। তুই কি বুঝতে পারছিস? বোঝার চেষ্টা করছি। অগা মগা বগা এই জাতীয় লোকের প্রেমে পড়লে দোষের কিছু ছিল, কিন্তু এই লোকের প্রেমে পড়ে তুই কোনো অন্যায় করিসনি। তোর সব কথা শোনার ধৈর্য আমার নেই। তুই কি চলে যাচ্ছিস? হ্যাঁ, যাচ্ছি। শোন, এতক্ষণ যা বলেছি সব ছিল নকল কথা, আসল কথাই তো বলিনি। তোর কোনো কথাই আর আমি শুনতে যাচ্ছি না। না, না শুনতে চাইলে না শুনবি, কোনো অসুবিধা নেই, কিন্তু এমন কিছু কথা যেটা তোর স্বার্থে শোনা উচিত। আমার স্বার্থে তোকে দেখতে হবে না। আলম সাহেব এখন আর হোটেলে থাকেন না, উনি হোটেল ছেড়ে দিয়ে একটা অ্যাপার্টমেন্টে উঠেছেন। সে অ্যাপার্টমেন্টের ঠিকানা আমি ছাড়া কেউ জানে না। আমার সাহায্য ছাড়া তুই তার সাথে যোগাযোগ করতে পারবি। তার সাথে যোগাযোগ করার আমার কোনো দরকার নেই। দরকার না থাকলে তো খুবই ভালো কথা, তোর জন্য ভালো, আমার জন্য ভালো। তখন আমি নিশ্চিন্ত মনে আলম সাহেবকে বিয়ে করে সুইজারল্যান্ডে যেতে পারি হানিমুন করার জন্য। ওরা তুই আমার সাথে এমন করছিস কেন? কি করেছি আমি? বস না, বস, চুপ করে বস, শান্ত হয়ে বস। আচ্ছা, কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, কি আছে তোর মনের মধ্যে? আমাকে খুলে বল।
আরে বাবা, কাউকে না কাউকে তো বলতে হবে নাকি, না তো তুই পাগল হয়ে যাবি। হ্যাঁ, এই তুই আজকাল কি নিজেকে মানে আয়না দেখিস, চেহারা দেখিস? তোর চেহারাটা হচ্ছে পেতনির মতো, পরে ঘুমাস না তুই? হ্যাঁ নাইলা, হাত না দেখে আমি তোর ভবিষ্যৎ সম্পর্কে বলে দিই। তোর ভবিষ্যতে খুব ভয়ঙ্কর একটা কিছু ঘটতে যাচ্ছে। তোর ছিল সুখী সংসার, হঠাৎ সুখী সংসারটা মেকি হয়ে যায়। স্বামীকে সহ্য হচ্ছে না, আবার ফেলতেও পারছিস না। ভালোবাসার কথা কাউকে বলতেও পারছিস না, আবার গোপনও করতে পারছিস না। বারবার লোকটার কাছে ছুটে যাচ্ছিস। আবার যখন ফিরে আসছিস তখন নিজেকে প্রশ্ন করছিস, আমি কি করছি, আমি কি করছি। তোর স্নায়ু চূড়ান্ত রকমের উত্তেজিত, তোর ঘুম হচ্ছে না, তুই অস্বাভাবিক আচরণ করছিস। এই অস্বাভাবিকতা একটা সময় চূড়ান্ত পর্যায়ে যাবে। তুই লোকটার কাছে ছুটে যাবি এবং একটা বৃষ্টি রকমের কাণ্ড ঘটাবি। তারপর ওখান থেকে যখন বাড়িতে ফিরে আসবি, তোর স্বামীর সামনে ছেলের সামনে দাঁড়াবি, তখন তোর মনে হবে আমি কি করেছি, আমি কি করেছি। এই অবস্থায় একটা মানুষ হয় চলন্ত ট্রাকের নিচে লাফ দেয়, অথবা পাগল হয়ে ছাদ থেকে লাফ দেয়। তোর কি এখন সে অবস্থা যাচ্ছে না? তুই যে কাঁদছিস, সমস্ত লোক তো তোকে দেখছে। দেখুক। নাইলা, তুই তো এরকম বোকা ছিলি না, এরকম বোকার মতো একটা কাজ কিভাবে করলি? আমি বোকার মতো কিছুই করিনি। যে ধাক্কাটা আসবে সেটা সামলাতে পারবি? কি ধাক্কা আসবে? তুই আলম সাহেবের কাছে যে বলতে পারবি যে আমি আপনাকে ছাড়া বাঁচবো না, বাকিটা জীবন আমি আপনার সাথে কাটাতে চাই? এই ধরনের কথা বলার বা এই জাতীয় পরিকল্পনা নেওয়ার সাহস কি তোর আছে? নাকি তোর সাহস শুধুমাত্র ওই লোকটার সাথে গোপনে রাত্রি যাপনের মধ্যে সীমাবদ্ধ? তুই যা ভাবছিস সেরকম কিছুই হয়নি। হয়নি, কিন্তু হবে, খুব শীঘ্রই হবে, হয়তো আজই হবে। আমার কাছ থেকে ভদ্রলোকের অ্যাড্রেস নিয়ে আজই হয়তো ছুটে যাবি তুই ভদ্রলোকের কাছে। প্লিজ কর। আচ্ছা আচ্ছা, যা চুপ করো, এখন কোপটা শেষ কর। আমার জায়গায় থাকলে তুই কি করতি? আমি যেটা করতে পারতাম সেটা তুই করতে পারবি না। পৃথিবীতে কোনো মানুষই একরকম না, এক একজন এক এক রকম। তোর সিদ্ধান্ত তোকেই নিতে হবে। আমি খুব কষ্ট পাচ্ছি। শোন, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। কষ্ট যেমন চিরস্থায়ী না, সুখও সেরকম চিরস্থায়ী না। আলম সাহেবকে না পাবার কষ্ট যত তীব্রই হোক সেটা চিরস্থায়ী না। আবার তোর স্বামী আর সন্তানকে হারাবার কষ্ট যত তীব্রই হোক চিরস্থায়ী না। তোর জন্য সব পথই খোলা। ওনার অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটা দিবি? উনি আগের ঠিকানা পেয়ে আছে, তোকে আটকাবার জন্য মিথ্যে বলেছিল। কি ব্যাপার, শরীর খারাপ নাকি? না। হ্যালো, শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। তোর শাড়ি চলে এসেছে।
লাগবে না, দরকার নেই আমার শাড়ির। লাগবে না মানে? অবশ্যই লাগবে। নে, হাতে নিয়ে দেখ কত সুন্দর শাড়ি। এই শাড়িটা পরলে মনে হবে আকাশের মেঘ তুই গায়ে জড়িয়ে রেখেছিস। সাদা শাড়ি নাকি? এই শাড়িকে সাদা শাড়ি বললে ভুল করা হবে। এটা হচ্ছে তুষার শুভ্র। আশ্চর্য, এত সুন্দর। আপা, তোর কি এখনো মনে হয় আমি ফটকাবাজ? আমি অনেক চেঞ্জ হয়ে গেছি রে। কিন্তু দুলাভাই একটা খুবই বাজে কাজ করেছে। কেন করেছে বুঝতে পারছি না। কি করেছে? ওনার চাকরি বাকরি চলে গেছে, কিন্তু কাউকে কিছু বলেনি। উনি গ্রামের বাড়িতে গিয়ে বসে আছে। তুই এসব কি বলছিস? 100% খাঁটি কথা বলছি। দুলাভাই দুটো চিঠি লিখেছে, একটা মার কাছে, একটা তোর কাছে। মার চিঠি পড়েই জানতে পারলাম দুলাভাই বরখাস্ত হয়েছে। তোর কাছে নিশ্চয়ই লিখেছে, পড়ে দেখ, বুঝতে পারবি। তবে মা চিঠি পড়ে যেরকম কান্নাকাটি শুরু করেছে, তুই যেন সেটা করিস না। নাইলা, একটা দুঃসংবাদ শুরুতে দিচ্ছি। আমার চাকরি নেই, বেশ কিছুদিন ধরেই নেই। তোমাকে বলতে পারছিলাম না, বলতে লজ্জা পাচ্ছিলাম বলেই যে বলিনি তা না। তুমি কষ্ট পাবে সেজন্যই বলতে পারিনি। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেন জানি আমার কারণে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। আমার বাবা ছিলেন স্কুলের অঙ্ক শিক্ষক। তার মতো অঙ্ক জানা লোক গোটা ময়মনসিংহ জেলায় নেই, এমন একটা প্রবাদ প্রচলিত ছিল। মেট্রিক পরীক্ষার সময় তিনি কত যত্ন করে আমাকে অঙ্ক শেখালেন, সেই আমি অঙ্কে ফেল করলাম। অন্য সব সাবজেক্টে ভালো নম্বর, শুধু অঙ্কে 21। প্রথমবার আমি ম্যাট্রিক পাস করতে পারিনি শুধু অঙ্কের কারণে। রেজাল্ট হওয়ার পর বাবা সারাদিন বারান্দায় মাথা নিচু করে বসে রইলেন। তার 2 মাসের মাথায় বাবার মৃত্যু হলো। আমি পরের বছর অঙ্কে লেটার নাম্বার নিয়ে পাশ করলাম, কিন্তু বাবা তা দেখে গেলেন না। আমার মা সাদাসিধা মানুষ ছিলেন। তিনি শুধু চেয়েছিলেন আমি একটা চাকরি করি, এটা দেখে যেতে। মা দেখে যেতে পারেননি। তিনি শুধু দেখেছেন আমি পাগলের মতো করে চাকরি খুঁজে বেড়াচ্ছি। মা তখন খুব অসুস্থ, মৃত্যু শয্যা পেতেছেন। রোজ দুপুরে একবার জিজ্ঞেস করেন, খোকন, পিয়ন কি এসেছিল? হ্যাঁ মা। চাকরির কোনো খবর আছে বাবা? না। আমার ফুপু আমাকে বললেন, খোকন, তুই মিথ্যে করে বল চাকরি পেয়েছিস। দেখছিস না তোর মায়ের অবস্থা? ফুপু, একদিন মানুষ মরে যাচ্ছে, তাকে ভোলানোর জন্য আমি মিথ্যা কথা বলতে পারবো না। তোর কপালে দুঃখ আছে, তুই মানুষ না, তুই নিতান্তই গরু। ফুপু মাকে গিয়ে বললেন, খুব ভালো সংবাদ, খোকনের চাকরি হয়েছে, চিঠি এসেছে। মা আগ্রহের সঙ্গে বললেন, কই কই চিঠি কই? ফুপু মার হাতে কি একটা কাগজ ধরিয়ে দিল। মা পড়তে জানতেন না, সেই তুচ্ছ কাগজ বুকে জড়িয়ে দিয়ে অনেকক্ষণ কাঁদলেন। আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কত খুশি হতো। কই খোকন, আমাকে সালাম করে দোয়া নিবি না? আমি মাকে সালাম করলাম না,
ভ্রান্তিকে প্রশ্রয় দিলাম। ফুপু মাকে বললেন, ওখানে লজ্জা পাচ্ছে, সালাম করবে না। তুমি বিনা সালামি ছেলের জন্য দোয়া করো। মা আমার জন্য দোয়া করলেন। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে অসীম শুকরিয়া জানিয়ে তৃতীয় দিনের দিন মা মারা গেলেন। মৃত্যুর সময় সেই তুচ্ছ কাগজ ছিল তার হাতে। কিছু কিছু মানুষ বিচিত্র ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে। আমার ভাগ্য হচ্ছে আমি কখনো প্রিয়জনদের প্রত্যাশা পূরণ করতে পারব না। তোমার চেয়ে প্রিয়জন আমার আর কে আছে? তোমার প্রত্যাশা যেন পূরণ করতে পারবো না, তা আমি ধরে নিয়ে জীবন শুরু করেছি। তুমি সম্প্রতি যে অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছ, সেই অস্থিরতা এবং সেই অস্থিরতার কারণ আমার অজানা নয়। তোমার এই প্রচন্ড দুঃসময়ে আমি তোমার পাশে দাঁড়াতে পারছি না, কারণ কিছু কিছু যন্ত্রণা আছে যা একা বহন করতে হয় এবং যন্ত্রণা জয়ের পথ বের করতে হয়। নাইলা, আমার একমাত্র শুভকামনা তুমি তোমার যন্ত্রণা মুক্তির পথ নিজেই বের করবে। তোমাকে শুধু এই আশ্বাস দিতে চাচ্ছি, তুমি যে পথই বেছে নাও আমার তাতে সমর্থন থাকবে। সেই পথ যদি আমার জন্য তীব্র কষ্ট ও গ্লানির হয় তাতেও ক্ষতি নেই। শুধু তুমি ভালো থাকো, তুমি কষ্ট পেও না। আমি এখানে ভালোই আছি। বাবা যে স্কুলে চাকরি করতেন আমি সেখানে চাকরি পেয়েছি। বেতন সামান্য, তবে এতেই আমার চলে যাবে। পৃথিবীর কাছে আমার দাবি সামান্য। নাইলা, আমি আর শহরে ফিরে যাব না, এখানেই থাকবো। আমার জন্য এই ভালো। পোস্ট অফিসের চাকরি আমাকে দিয়ে হবে না। ওই রাতে গান শিখতে না পারার যে কষ্টের কথা তুমি বলেছ, তাতে আমি খুব কষ্ট পেয়েছি। তোমার অপূর্ব গানের গলার কথা আমি যে জানি না তা না। বাবুকে ঘুম পাড়ানোর জন্য তুমি গুনগুন করে গান করতে, আমি মুগ্ধ হয়ে শুনতাম। এই সুরের পেছনে দুঃখজনক ব্যাপারটা আমি জানতাম না। নাইলা, তুমি দুঃখ করো না। তোমার গলায় যে সুর আছে তা পরম করুণাময় দিয়ে পাঠিয়েছে, এটা তার উপহার। কাজে আমার দৃঢ় বিশ্বাস তিনি এই সুর রক্ষা করবেন। এটা রক্ষা করার দায়িত্ব তারই। তুমি ভালো থেকো। ইতি জামাল।
সারাদিন বাইরে কাটিয়ে ঘরে ফিরলি, আবার সাজগুজ করলি কেন? সাজগোজের কি দেখলে? শাড়িটা বদলালাম। সাদা শাড়ি পরেছিস কেন? কেন মা, সাদা শাড়ি পরে কি হয়? কেমন রহস্যময় মনে হচ্ছে। কোথাও যাচ্ছিস? কোথায়? হোটেলে। কি হলো? ও সালাম করছিস কেন? শুভ কাজে যাবার আগে তোমাকে সালাম করে যাচ্ছি। দোয়া করো। তুমি আগে বলুন আমাকে কেমন লাগছে? অপূর্ব লাগছে তোমাকে। আসো, ভেতরে আসো। সাদা শাড়ি পরেছি, বিধবাদের মতো লাগছে না তো? শ্বেতপরীর মতো লাগছে তোমাকে। এত সুন্দর সাজ করা মেয়ে আমি আগে কখনো দেখিনি। আর কোনোদিন দেখবে না। আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায়? আপনার বন্ধুর কাছে। চাকরি টাকরি কি ওর তো একাকার অবস্থা। কিছু বলেনি আমাকে। দেশের বাড়ি চলে গেছে, ওখানে স্কুলে মাস্টারি করবে। তুমি সেখানে যাচ্ছ? পাড়াগায় পড়ে থাকবে? কি আর করা। আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ কাজে। হ্যাঁ নিশ্চয়ই, বলো। আপনি ওকে কমলাপুর স্টেশনে নিয়ে যাবেন, একটা ফার্স্ট ক্লাসের টিকিট কেটে দিবেন। আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই? কিন্তু কিন্তু তুমি একা যাবে? একা যাব, একা একা যাব। ভোর রাতে পৌঁছে আপনার বন্ধুকে ঘুম থেকে তুলে চমকে দিব, জিজ্ঞেস করবো, দেখো তো সাদা শাড়িতে আমাকে কেমন লাগছে। আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনি একটু মার বাসায় খবর দেবেন যে আমি নেত্রকোনা গেছি।
মা কিছু জানে না। দেব, অবশ্যই দেব। নূরকে বলবেন আমাদের জিনিসপত্রগুলো আর আমার বাবুকে যেন নেত্রকোনায় পৌঁছে দেয়। আর কোন আদেশ? অরুণাকে বিয়ে করেন, এর চেয়ে ভালো মেয়ে আর পাবেন না। আদেশ পালিত হবে। তোমার একা একা যেতে ভয় লাগবে না? একা কোথায়? ট্রেন ভর্তি মানুষ থাকবে। লালা ভাবি, আপনি খুব ভালো একটা মেয়ে, ভালো থাকবেন। সমস্ত দুঃসময় গ্লানি হতাশা পেছনে ফেলে ওই ট্রেন আমাকে কোথায় নিয়ে যাবে? নিশ্চয়ই মায়ামার কোনো ছায়াবিক্ষির দিকে।